মাংসের গন্ধ এসেছে। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। ঘড়িতে এখন ওই প্রায় সকাল 7:30 থেকে 8টা মতো বাজে। কিছুক্ষণ আগে রোহন অফিসের জন্য বেরিয়ে গেল, আর এখন বাড়িতে আমি আর কিট্টু রয়েছি। তো আর একদিনের অপেক্ষা, মানে আগামীকাল একদম সকাল সকাল, ওই ধরে নিন সকাল ওই 7টে সাড়ে 7টের মধ্যে মারা আবার সুইজারল্যান্ড থেকে ঘুরে বাড়িতে চলে আসবে। আবার আমরা একসাথে হই হুল্লোড় করবো। আর যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন বারটা ওই মঙ্গলবার ছিল। তো এখন সকালবেলা ভাবলাম একটুখানি আদা দিয়ে চা খাওয়া যাক। কালকে রাতেও ঘুমটা ঠিকঠাক হয়নি। অবশ্য কিট্টু রাতে ঘুমোয়, ছোট থেকেই ঘুমোয়, কিন্তু মাঝখানে ওই খাওয়ানোর জন্য এবং ডাইপার চেঞ্জিংয়ের জন্য যেহেতু উঠতেই হয়, কখনো কখনো আবার আমার ওই টাইমটাতে কিছুতেই ঘুম আসতে চায় না পরে। তো কালকে সেই দিনটাই ছিল, অনেকক্ষণ জেগে জেগে বসেছিলাম, তারপরে সকালের দিকে অল্প ঘুম এসেছিল। তো ভাবলাম এখনও যেহেতু ঘুম ঘুম ভাবটা রয়েছে, আর রোহন যেহেতু অফিসে গিয়েছে, সারাদিনে হয়তো সেইভাবে ঘুমানোর সুযোগ পাবো না, তাই ভাবলাম এই সকালবেলাটা আদা দিয়ে একটু কড়া করে লাল চা বানিয়ে খাওয়া যাক। তো সকাল সকাল গরম গরম আদা দিয়ে লাল চা রেডি, আর চায়ের সাথে ভেবেছি ক্রোসো দিয়ে খাবো। আসলে মাদেরকে ক্রোসো টেস্ট করানোর জন্য অনেকগুলো বাড়িতে নিয়ে এসে রেখেছিলাম। এই সকালবেলা চা যখন মা বানাতো তখনই খাওয়া হতো এর সাথে। তো মাদেরকে কয়েকটা বা সুইজারল্যান্ডও দিয়ে দিয়েছিলাম। বেশি দিন তো এগুলো থাকে না বাড়িতে, তো একটা রয়ে গিয়েছিল। তাই ভাবলাম আজকে চায়ের সাথে এইভাবে ক্রোসো, আরেকটা আবার মিষ্টি বিস্কুট নিয়েছি। আর এই বিস্কুটটা জানেন অনেকটা আমাদের ওখানকার ওই বেকারির বিস্কুটের মতো খেতে। আসলে চা তো খাওয়া হতো না বাড়িতে, সেভাবে বিস্কুটও থাকতো না। তো এখন যেহেতু মা এসেছে, রোজই সকালে চা বানানো হয়, মানে দুবেলা করে তো মা অবশ্যই চা খাবে। তো এরকম বিস্কুট নিয়ে এসে রেখে দিয়েছিলাম, বেশ ভালোই খেতে জানেন। তো মারা রয়েছে বলে এই সময় এইভাবে মিষ্টি বিস্কুট নিয়ে এসে খাওয়া হচ্ছে, নাহলে আমাদের তো সেভাবে খাওয়াও হয় না। আর ওদিকে কিট্টু যেহেতু ঘুমোচ্ছিল, তাই চা খেতে খেতে নিজের সাথে খানিকক্ষণ নিজেই সময় কাটাতে বেশ ভালোই লাগলো। যখনই এখন একটু সময় পাই, নয় হয়তো আমি এডিটিং করি, বা কখনো কখনো তো কিছুই করতে ইচ্ছে করে না, মনে হয় হাত পা ছড়িয়ে শুধুই আমি শুয়ে থাকি। রান্নাও করতে ইচ্ছে করছিল না, কিন্তু রান্না না করলে খাবো কি। তো চিংড়ি মাছ ছিল, তাই ভাবলাম চিংড়ি মাছ দিয়ে ওই শুধুমাত্র চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে রেখে দিই। তো এরকম চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন মিক্সার গ্রাইন্ডারে দেখতে পেলেন কিছুক্ষণ আগে একটা পেঁয়াজ আর টমেটো এরকম চারকোনা টুকরো করে কেটে নিয়েছিলাম, আর তার সাথে কয়েকটা রসুন, আদা আর লঙ্কা মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে কয়েকটা কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো বেটে নিয়েছি। আর তার মধ্যে অল্প একটুখানি দই মিশিয়ে আরেকটা মিক্সচার বানিয়ে রেখে দিলাম। এবার চলুন কড়াইয়ে সর্ষের তেল গরম করে এক এক করে চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে তুলে রাখি। তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। ওই তেলেই বড় এক চামচের মতো ঘি গরম করে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি এইসব ফোড়ন দিয়ে ওই যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো মতো করে কষিয়ে নেওয়ার পরে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, যেমন জিরে গুঁড়ো 1 চামচের মতো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এখন চলুন তার মধ্যে অল্প একটুখানি জল মিশিয়ে আরও ভালো মতো করে মশলাটাকে কষিয়ে নিই। তো মশলাটা খুব ভালো মতো করে কষিয়ে নিয়েছি, কাঁচা কাঁচা গন্ধভাবটা একদমই দূরে চলে গিয়েছে। এবার যে কাজু বাদাম বাটার দইয়ের মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে খানিকক্ষণ আরও মশলাটাকে কষিয়ে নেব। তো খুব বেশিক্ষণ নয়, 2-3 মিনিট একটু নেড়ে নেব। আর মাঝে মাঝে, মানে মালাইকারি মানে তো নারকেলের দুধ দিতেই হবে। তো আমার কাছে ড্রাই কোকোনাট ছিল, আর তার মধ্যে দুধ মিশিয়ে দুটোকে মিক্সার গ্রাইন্ডারে একটুখানি ঘুরিয়ে নিয়ে নারকেলের দুধ বানিয়ে নিয়েছি। আমি যখন বাড়িতে চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে থাকি, এইভাবেই নারকেলের দুধ বানিয়ে নিই। তো চলুন অল্প অল্প করে নারকেলের দুধ মেশাবো আর গ্রেভিটাকে কষাতে থাকবো। ও হ্যাঁ, এর মাঝখানে আমি পরিমাণ মতো আবার লবণও দিয়েছিলাম, যেটা দেখাতে ভুলে গিয়েছি। তো যাই হোক, কোকোনাট মিল্কটা অল্প অল্প করে দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে শেষবার বাকি যে কোকোনাট মিল্কটা রয়েছে সম্পূর্ণটা ঢেলে দেব। আর তারপরে ওই 2-3 মিনিট ফুটিয়ে আগে থেকে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এক এক করে এর মধ্যে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে আরও 10 মিনিট রেখে দেবো।
আর 5 থেকে 10 মিনিট পরে ঢাকনা তুলে নিয়ে এর মধ্যে অল্প একটুখানি গরম মশলা গুঁড়ো, 1 চামচের মতো আবার ঘি আর অল্প একটুখানি ধনেপাতা কুচি দিয়েছিলাম, যেটা না দিলেও চলে কিন্তু আমার বেশ ভালোই লাগে। তো এরপরে আরও 2 মিনিট ফুটিয়েছিলাম। ব্যাস, তাহলে চিংড়ি মাছের মালাইকারি আমার তৈরি। তো ওদিকে রুথভি কিট্টু উঠেও পড়েছে, ওর কান্নার আওয়াজ পেয়েছি, তাই ভাবলাম চটজলদি একটা লাস্ট কাজ রয়েছে রান্নাঘরে, সেটা করে গেলেই ওকেই এখন বাকি সময়টা দেবো, মানে আর রান্নাঘরের দিকে আসতে হবে না। তো ওর বোতল যে পাম্প মেশিনগুলো ছিল, তো সেগুলো ভাবলাম গরম জলে তাড়াতাড়ি ফুটিয়ে নিয়ে স্টেরিলাইজ করে রাখি। অবশ্য স্টেরিলাইজারের মেশিনও ছিল, কিন্তু ওগুলো তো আবার একটা একটা করে দিতে হয়, অনেকক্ষণ সময় লাগবে, তাই ভাবলাম একবারে এর মধ্যে বসিয়ে দিই, তাহলে একবারে কাজগুলো আমার হয়ে গিয়েছিল একটা বিপদ। তো গরম জলের থেকে ওই সাঁড়াশি দিয়ে গরম বোতল পাম্পের ওই জিনিসগুলো যখন এক এক করে তুলে রাখছিলাম, তো কিট্টু ওদিকে হট করে দেখি বেশি জোরে কান্নাকাটি শুরু করে দিয়েছিল, তাই আমি একটুখানি বেশি তাড়াহুড়ো করছিলাম। তো ওই তাড়াহুড়ো করতে গিয়ে ওই বোতলটার মধ্যে মনে হয় অল্প একটুখানি গরম জল রয়ে গিয়েছিল, তো সেটাই আমার পুরো আঙ্গুলগুলোর মধ্যে পড়ে যায়। ব্যাস, কয়েক সেকেন্ড পর থেকে হাতটা এত জ্বালা পোড়া শুরু করে দিয়েছে, টুথপেস্ট লাগাচ্ছি কোনো কিছুতে কোনো কাজ দিচ্ছে না, একটু ঠান্ডা জলে চুবিয়ে রাখলে আরাম পাচ্ছিলাম। ওদিকে রোহনকেও আমি ফোন করিনি, কিন্তু মেসেজ করে বলেছিলাম অফিস থেকে একটুখানি তাড়াতাড়ি চলে আসতে। তো মেসেজটা পেয়ে সাথে সাথে অফিস থেকে বেরিয়েছিল, তাও ওর পৌঁছতে 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে যায়। ওই তার মধ্যে না আমি কিট্টুকে খাওয়াতে পারছি, না আমার হাতের ব্যথা কমছে, দুটো মিলিয়ে কিট্টুও কাঁদছে, আমিও সাথে সাথে সমানে কেঁদে চলেছি। মানে ওই 2 ঘন্টা যে কি করে কাটিয়েছি ভগবানই জানে। তো অবশ্য রোহন বাড়িতে এসে বেশ বকাও দিয়েছিল যে আমি ওকে সাথে সাথে ফোন কেন করিনি। তো ও তারপরে এসে জিপিকে ফোন করে, তো জিপিতে কোনো ডক্টর অ্যাভেলেবেল ছিল না, তো সেজন্য আমাদেরকে হসপিটালের এমার্জেন্সিতে পাঠানো হয়। সেখানে গিয়েও আমরা এতক্ষণ বসেছিলাম, কেউ আসছিল না। তারপরে অনেক শেষে একজন নার্স এসে সব ঘটনা শুনে বলছে এখানে এটা কিছু করা যাবে না, কারণ আগেই হসপিটালে ফ্যামিলি ডক্টর বসতেন, কিন্তু এখন এখানে বসে না, আর ফ্যামিলি ডক্টরই এটা নাকি ট্রিটমেন্ট করবে। আর ফ্যামিলি ডক্টর যেখানে বসে সেই হসপিটালটা আবার আমাদের বাড়ি থেকে আরও অনেকটা দূরে। এদিকে কিট্টুকে না আমি ঠিকঠাকভাবে খাওয়াতে পারছি, ও সমানে কেঁদেই চলেছে। তো হসপিটালের যে টয়লেট ছিল সেখানেও আমি ওকে বসে বসে খাইয়েছি জানেন। তারপরে যিনি নার্স দেখতে এসেছিলেন তাকে আমি বলি যে এখানে কোনো ফিডিং রুম রয়েছে কিনা, তো ফিডিং রুম ছিল না। তো যাই হোক, একজন ডক্টরের চেম্বার আমাদেরকে ছেড়ে দেয়, সেখানে ওকে খাইয়ে কিছুক্ষণ শান্ত করে তারপরে আমরা বাড়ি ফিরি। আমি এর মাঝখানে আর ওই সেকেন্ড হসপিটালে যাইনি, কারণ এতটা সময় নষ্ট হয়ে গিয়েছিল। আর মনে হচ্ছিল এত বড় একটা হসপিটাল, মানে রোটারডামের সবথেকে বড় হসপিটাল যেখানে আমি এমার্জেন্সিতে গিয়েছিলাম, সামান্য আমার এই যে জল পড়ে ফোসকা পড়েছে সেটারই একটা ওষুধ লাগিয়ে দিতে পারছে না। তো আমি আর অন্য কোনো হসপিটালে যাব না। আর বাইরে যেহেতু সে সময় বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল, ওই ঠান্ডা হাওয়ায় আমার এই হাতের জ্বালা পোড়াটা অনেকটাই কমে গিয়েছিল। তাই ভাবলাম না, আমি বাড়িতেই যাব এখন, যা হয় হবে, আমি আর কোনো হসপিটালে গিয়ে সময় নষ্ট করব না। এদিক দিয়ে আমাদের দেশে বেশ ভালো, আর কিছু না হোক ওষুধের দোকানে গেলেই ওনারাই একটা হয়তো ওষুধ দিয়ে দেয়, আর অবশ্যই হসপিটালে গেলে তো কিছু না কিছু ট্রিটমেন্ট করে তবেই আমাকে হয়তো ছাড়তেন। কিন্তু এখানে প্রোটোকলের বাইরে বা সিস্টেমের বাইরে কিছুই করা যাবে না। এত বড় একটা হসপিটালে গেলাম, যেটা রোটারডামের সবথেকে বড় হসপিটাল ছিল, সেখানে সামান্য আমার এই হাতের ফোসকাতে কোনো ওষুধ দিল না, কারণ সিস্টেমের বাইরে ওনারা কিছুই করবেন না। এই জিনিসটা এত অদ্ভুত, সেদিন বেশ ভুগেছিলাম। যাই হোক, তারপরে সেকেন্ড হসপিটালের ডক্টরকে একটা হোয়াটসঅ্যাপে ওই হাতের ফটোটা পাঠিয়েছিলাম, উনি একটা মলম সাজেস্ট করেছিলেন, কিন্তু ততক্ষণে তো মেডিকেল সব বন্ধ হয়ে গিয়েছিল, তো আর হাতে কোনো ওষুধই লাগানো হয়নি। পরের দিন ভাগ্য ভালো, মারা একদম সকাল সকালে এসেই হাজির হয়েছিল, আর হাতটা অনেকটা ফুলে থাকলেও ব্যথা একদমই ছিল না, তাই একটুখানি হাসিও বেরিয়েছিল মুখ থেকে। তো যাই হোক, মারা কিট্টু সব দায়িত্ব নিয়ে নিয়েছিল, আমি শুধু কিট্টুকে টাইমে টাইমে খাইয়েছি, এই যা। আর ওদিকে তো অবশ্যই আর রান্নাবাড়িও করতে হয়নি, বোনও ঘর সব পরিষ্কার করে দিয়েছিল। কয়েকদিনের জন্য আর আমার কোনো চিন্তা থাকলো না। তো যাই হোক, এর থেকে একটা জিনিসই আমার শেখা হলো যে কিট্টু যদি একটুখানি কাঁদেও, তাও আমি যেন কোনো কাজই তাড়াহুড়ো না করি, একটু টাইম নিয়ে ধীরে সুস্থে করি। তো এরপরে বিকেলের দিকে আমি বেরোবো না, তাও কিট্টুকে মায়ের কাছে রেখে এই বোন আর রোহন আমাকে জোর করে নিয়ে বেরোলো। ওই কিছু বোতল জমেছিল, সেগুলোকে ফেরত দিয়ে যে টাকা পেয়েছে, একটা আবার এখান থেকে ওই স্ন্যাক্সের ডাব্বা কিনেছে। বোন তো বেশ খুশি যে এখানে বোতল ফেরত দিয়েও জিনিসপত্র পাওয়া যায়। আর তারপরে বাড়িতে এসে যেহেতু বিকেলের দিকে কিট্টু জেগে থাকে, তখন এক এক করে সকলকে ভিডিও কল করে ওর সাথে কথা বলানো হয়। অবশ্য ও স্ক্রিনটা দেখতে পারে না, কিন্তু সকলের ভয়েস শুনে বেশ মজাই পায়।
डांसिंग गौर से देखो इसको। साइकिल चलाते हो, साइकिल चलाते साइकिल चलाते আবার কথা বলে হ্যাঁ বললো হ্যাঁ হ্যাঁ বললো হ্যাঁ হ্যাঁ বললো কিছু নাচো ক্লাস হচ্ছে বলে অনলাইন ক্লাস হচ্ছে অনলাইন ক্লাস কিট্টু হাততালি 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 দিচ্ছে কিট্টু। হ্যাঁ ওয়ান্স মোর ওয়ান্স মোর আওয়াজে করেছে আকাশে মেঘে রাত ছুটেছে লা 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 আর পুজোর গন্ধ এসেছে আইরে ছোটু আইরে কিট্টু আয় তো কিট্টু এদিকে দুই দাদু ঠাকুমা সকলের সাথে কথা বললো, ওদিকে আবার আমার দিদির মেয়ে ছোটু দিদির গান শুনেও বেশ খুশি হয়েছে। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।